শরীয়তপুর জাজিরার বিলাসপুরে বোমা বিস্ফোরণে সোহান ব্যাপারী নামের এক ব্যক্তি মারা গেছে। আহত হয়েছে আরও 2 জন। এলাকার লোকজন বলছেন, বৃহস্পতিবার ভোরে বিলাসপুরের ব্যাপারীর কান্দি এলাকায় একটি ঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়। এতে ওই বসতঘরটি উড়ে যায়। পরে সকালে বিধ্বস্ত ওই বাড়ির পাশে সোহান ব্যাপারী নামের এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। আহত 2 জনকে দ্রুত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। তাদের কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে এখনো জানা যায়নি। লোকজন মনে করছেন বোমা বানাতে গিয়ে এই বিস্ফোরণ হয়েছে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ফোনে তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। নিহত সোহান ওই এলাকারই বাসিন্দা। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল ইসলাম পাইলট নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। পাইলট, দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে একজন নিহত এবং 2 জন আহত হয়েছে। যারা আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন, এবং স্থানীয়রা যেমনটি বলছিল যে বোমা তৈরি করতে গিয়েই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিষয়ে পুলিশ কি ধরনের তথ্য দিয়েছে জানাবেন বিস্তারিত। আমি শরীয়তপুরের জাজির উপজেলার বিলাসপুর এলাকার যে এলাকাটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই এলাকাটিতে আমি এখানে এসেছি। এখানে এই ঘরটির চতুর্পাশে পুলিশ ঘিরে রেখেছে। তবে এখানে আমরা দেখতে পেরেছি যে ঘরটির মানে কোনো চিহ্ন না থাকার মতোই আর কি, টিনগুলো সব ছুটে গেছে। নতুন একটি ঘর ছিল। এই ঘরটির ভিতরেই এই সোহান নামের এক ব্যক্তি আহত হয়। এখানেই বোমা বানানোর যে বিষয়টি ছিল সেই বোমা বানানোর জায়গাটিতে আমি আছি। এটা হলো জাজিরার বিলাসপুর এলাকার মুলাই ব্যাপারী কান্দি এলাকায়। সেখানে আমি এসে এই ঘরটিতে আমি এসেছি। সেই ঘরটি এর সামনে আমি দেখাচ্ছি যে সামনে পুলিশ আছে এবং এখানে যে ঘরটি সেই ঘরটির সামনে আমি অবস্থান করতেছি। তা আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঘরটি, এই ঘরের যে টিনগুলো খুলে পড়ে গেছে এবং এই ঘরটির ভিতরে মূলত বোমা বানানোর বিষয়টি জানা যাচ্ছে। এলাকাবাসী যদিও মুখ খুলছেন না, তো এখানে প্রশাসনের অনেকে এখানে আসছেন এবং এই যে নতুন ঘরটি এখানে এই এলাকাটি জাজিরার যে ঐতিহ্যবাহী যে বিলাসপুর এলাকাটি, এটিতে এই গত 4ই জানুয়ারিও কিন্তু এই এলাকাটিতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একাধিক শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা, তখনও আহতের ঘটনাও ঘটেছে। তো এখানে যে একজন নিহত হয়েছে তার নাম সোহান, আর আরও একজন যে আহত হয়েছে তার নাম এখনো স্পষ্ট নয়। তবে তাকে চিকিৎসার জন্য দুজনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এখানে আমরা লক্ষ্য করছি যে পুলিশের যে কর্মকর্তারা তারা এখানে এসে বিষয়টি পর্যবেক্ষণ করতেছে, আর লাশ সুরতহাল রিপোর্ট করার জন্য তারা থানায় নিয়ে গেছে। ওখান থেকে তারা এটা পোস্টমর্টেম করার জন্য সদর হাসপাতালে প্রেরণ করবেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা এখন এই ঘরটির পাশেই এসে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। আমরা লক্ষ্য করছি এখানে পুলিশের যে স্থানীয় যে থানার ওসি, তিনি এখানে হয়তো সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু বলবেন, সেই জন্য এখানে তিনি আছেন। তো আমরা অপেক্ষা করছি যে আসলে এখানে পুলিশ যে তদন্তে এসেছেন আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা এই বিষয়টি আরও পরবর্তীতে আরও বিস্তারিত জানাবো। ধন্যবাদ লাবণী। পাইলট, আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সাথে থাকা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন। পুলিশ বলছে হত্যাকারীদের ধরতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। আর এ হত্যার বিচার চাইলেন স্ত্রী সন্তানরা। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার রেশ এখনো কাটেনি। এরই মধ্যে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারালেন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির। বুধবার রাত 8টা 20 মিনিটের দিকে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনে পশ্চিম তেজতুরি বাজারের গলিতে কাছ থেকে তাকে গুলি করে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন, আর আহত মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিকে মোসাব্বিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সামনে বিক্ষোভে ফেটে পড়েন নেতাকর্মীরা। আগুন জ্বালিয়ে বন্ধ করে দেন কারণ বাজার সড়ক। পরে সেনাবাহিনী এসে তাদের সরিয়ে যান চলাচল সচল করেন। সে স্বেচ্ছাসেবক দলের দুইবারের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ছিল। সুপারস্টার হোটেলের সামনে ওই গলিতে কে বা কারা তাকে গুলি করছে, এই খবর পেয়ে আমি এখানে আসছি, এসে দেখছি যে ভ্যানে করে নিয়ে আসতেছে গুলি অবস্থায়। পরে নিহত মোসাব্বিরের মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে আসেন তার রাজনৈতিক সহযোদ্ধারা, জানান আন্দোলন সংগ্রামে মোসাব্বিরের ত্যাগের কথা। এরকম একটা রাজধানীর বুকে, এরকম বলতে পারেন লোকারণ্যের মধ্যে যদি ঘাতকরা যদি এভাবে যদি হত্যা করে তারা যদি পালিয়ে যেতে পারে, তাহলে বলতে পারেন কোনো প্রার্থী, কোনো রাজনৈতিক দল, এমনকি জনগণের ন্যূনতম কোনো নিরাপত্তা কিন্তু আর থাকছে না। এই হত্যাগুলো আসলে আমরা মনে করি যে একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে নিয়ে করা হচ্ছে। নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র আছে কিনা তা অবশ্যই আমাদেরকে ভেবে দেখার জন্য চিন্তা করতে হচ্ছে। ঢাকা মেডিকেলে আসেন ছেলে সম্রাট, 2 মেয়ে অনিম ও অহনা এবং স্ত্রী সুরাইয়া বেগম সহ স্বজনরা। এই সময় এ হত্যাকাণ্ডের বিচার চান তারা। আর আমরা কর্তৃপক্ষের কাছেও দাবি করব সুষ্ঠু বিচার হোক। এরকম ঘটনা আগেও ঘটছে, এখনও ঘটতেছে, সামনে ভবিষ্যতেও ঘটবে। এগুলার যদি সুষ্ঠু তদন্ত আর বিচার না হয় তাহলে এগুলা ঘটতেই থাকবে। তাই প্রধান যারা দায়িত্বে আছেন তাদের কাছে দাবি থাকবে, কর্তৃপক্ষের কাছে দাবি থাকবে এইগুলার সুষ্ঠু বিচার হোক। এদিকে পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের গ্রেপ্তারে কাজ করছেন তারা। এখন পর্যন্ত সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করব, এখানে ওনাদের আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলবো। উনি একটি দলে ছিলেন, দলের নেতাকর্মীদের সাথেও আমরা কথা বলবো, ওনার কোনো বিরোধ ছিল কিনা, সামগ্রিক বিষয় নিয়ে আমরা কাজ করব। আমরা কি জানি যে কারণবাজার চাঁদাবাজি কেন্দ্র, সেই বিষয়টিও আমরা মাথায় নিয়ে কাজ করব। বৃহস্পতিবার বাদ জোহর পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজা ও পরে কারণবাজারের দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মুসাব্বিরকে দাফনের কথা রয়েছে। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। জামালপুর সদরের পশ্চিম গহেরপাড়া গ্রামে কথা কাটাকাটির জেরে কিশোর মুন্নার ছুরিকাঘাতে জিহাদ হাসান নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বুধবার সন্ধ্যার পর এলাকার গহেরপাড়া মসজিদের পাশে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জিহাদ তার চাচাতো ভাই ও বন্ধুদের নিয়ে মসজিদের পাশে মুড়ি পার্টির আয়োজন করে। এ সময় একই এলাকার মুন্না, সাইদ সহ আরও কয়েকজন সেখানে আসে। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে কিশোর সাইদ ও মুন্নার কথা কাটাকাটি ও মারামারি শুরু হয়। এক পর্যায়ে মুন্না জিহাদকে পেছন থেকে ছুরিকাঘাত করে। পরে তাকে দ্রুত উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জিহাদ নারিকেলি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। এদিকে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। শতাধিক গুম ও খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই শুনানি হবে। এর আগে শুনানি করে প্রসিকিউশন শুনানিতে জিয়াউলের বিরুদ্ধে আনা 3টি অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। তিনি 103 জনকে গুম খুনের বিভৎস বর্ণনা তুলে ধরেন। এক পর্যায়ে মামলার একমাত্র আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আবেদন করেন তেজুল ইসলাম। এছাড়াও আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও 2 জনকে হত্যা, জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। এছাড়া একই ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার শুনানি রয়েছে। আজ ওবায়দুল কাদেরের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ঠিক করতে পারে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, আরও তথ্য নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাইনুল, আজকের মামলাগুলোর বিস্তারিত তথ্য আপনার কাছে জানবো। কোন কোন মামলার শুনানি রয়েছে বা কি হতে পারে সারাদিনের কার্যক্রমে জানাবেন। আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের যে মামলাটি রয়েছে শতাধিক মানুষকে গুম ও হত্যা, সেই মামলার দ্বিতীয় দিনের শুনানি এবং অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি। আজকে জিয়াউল হাসানের আইনজীবী তিনি কিন্তু তার বক্তব্য তুলে ধরবেন। এর আগে প্রসিকিউশন কিন্তু তাদের বক্তব্য তুলে ধরেছেন এবং শতাধিক গুম ও খুনের যে বিভৎস ঘটনাগুলো রয়েছে তার কিন্তু বিস্তারিত ট্রাইব্যুনালকে
পড়ে শোনান। যে সকল অভিযোগ রয়েছে জিয়াউল হাসানের মধ্যে, এর মধ্যে আমরা যদি বলি যে প্রসিকিউশন যেগুলো তুলে ধরেছে ট্রাইব্যুনালে, তার মধ্যে ছিল পাথরঘাটা এলাকায় মানুষকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে নিয়ে গিয়ে ট্রলারে করে মানুষকে গুলি করে হত্যা এবং হত্যার পর তাদের পানিতে ডুবিয়ে দেওয়ার ক্ষেত্রে পেট কেটে ভারী বস্তু পেটে বেঁধে তারপর ডুবিয়ে দেয়, এমন অসংখ্য বিভৎস ঘটনার কিন্তু বর্ণনা প্রসিকিউশন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং তার যে এই যে শুধু যে এভাবে গুমের ঘটনা তা কিন্তু না, গুম খুনের তার বাইরে বিভিন্নভাবে নাটক মঞ্চস্থ করে যে যাদেরকে গুম করা হতো বা যাদেরকে ধরে নেওয়া হতো তাদেরকে কখনো বনদস্যু কখনো অন্যান্য বাহিনী হিসেবে উল্লেখ করে কিন্তু তারা নাটক মঞ্চস্থ করে হত্যা করা হতো। এই সকল বিষয় কিন্তু আমরা দেখেছি যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তুলে ধরা হয়েছে। তো এই সকল বিষয়ে কিন্তু প্রথম দিনের শুনানি হয়, প্রসিকিউশন শুনানি করে এবং শুনানি শেষে জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের অর্থাৎ তার বিচার শুরুর আবেদন কিন্তু জানায় প্রসিকিউশন। তার প্রেক্ষিতে আজ কিন্তু জিয়াউল হাসানের যে আইনজীবী তারা কিন্তু তাদের পক্ষে যে সকল কথা রয়েছে বা যুক্তি রয়েছে তারা কিন্তু তা তুলে ধরবেন। তারা হয়তো জিয়াউল হাসানের অব্যাহতি চাইতে পারেন, এর পাশাপাশি এই যাতে অভিযোগ গঠন না হয় সে আবেদনও কিন্তু তাদের থাকবে। এবং এই যদি অভিযোগ গঠন হওয়ার জন্য পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি তারিখ নির্ধারণ করবেন, সেদিন অভিযোগ যদি গঠন হয় পরবর্তীতে কিন্তু জিয়াউল হাসানের যে আনুষ্ঠানিক বিচার বা সাক্ষ্য গ্রহণ তা কিন্তু শুরু হবে। এর ছাড়া আজ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে রামপুরা কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি ও দুজনকে হত্যা মামলার যে মামলাটি রয়েছে এর নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি করা হচ্ছে, যিনি প্রাণ বাঁচাতে ছাদের কোনায় আশ্রয় নিয়েছিলেন। সেই ঘটনারও কিন্তু সাক্ষ্য গ্রহণ এবং আবু সাইদ মামলার সাক্ষ্য গ্রহণ এবং ওবায়দুল কাদেরের মামলার পরবর্তী যে আইনি কার্যক্রম রয়েছে তাও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে হবে। কানিজ মাইনুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন ট্রাইব্যুনাল, নিশ্চয়ই আমরা এই মামলাগুলোর আরও বিস্তারিত তথ্য পরবর্তী সংবাদ সংযোগটাতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী মাইনুল মারুফ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনেও বড় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য। ভিপি, জিএস ও এজিএস সহ ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। আর ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল ৫টি পদে জয় পেয়েছে। বুধবার দিবাগত রাত ১টায় যোগসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। ফলাফলে বিশ্লেষণে দেখা গেছে শিবির সমর্থিত প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম ৫,৫৫৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী AKM রাকিব পেয়েছেন ৪,৬৮৮ ভোট। জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫,৪৭৫ ভোট। তার নিকটতম ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২,০২৩টি ভোট। যোগসু নির্বাচনে ভোটার ছিলেন ১৬,৬৪৫ জন, প্রায় ৬৫% ভোট পড়েছে। দেশে ফেরার পর প্রথমবারের মতো ৪ দিনের সফরে ঢাকার বাইরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের ৯টি জেলা সফর করবেন তিনি, যা শুরু হবে পৈতৃক ভিটা বগুড়া দিয়ে। বুধবারও গুলশান কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নির্বাচন নিয়ে মতবিনিময় করেছেন তারেক রহমান। দর্শক বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। প্রথমবারের মতো নির্বাচনে জেতার চ্যালেঞ্জকে সামনে রেখে এবার তৃণমূলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ১১ জানুয়ারি ঢাকায় কর্মসূচি শেষে গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এরপর ১২ জানুয়ারি বগুড়া থেকে সফর শুরু করে তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। একই দিনে রংপুরে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর ১৩ ও ১৪ জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও বগুড়ায় কর্মসূচি শেষে ঢাকায় ফিরবেন তারেক রহমান। এদিনও চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন তিনি। পরে নেতারা জানান, নির্বাচনের আগে যতটা সম্ভব সারা দেশের নেতাকর্মীদের সাথে কথা বলতে চান তারেক রহমান। প্রতিটি ভোটারের দ্বারস্থ
হওয়ার জন্য যা করণীয় তাই করবেন বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা আশ্বস্ত করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নজর আছে নিজেদের আসনের দিকেও। প্রথমবারের মতো নির্বাচনে বগুড়ায় একটি আসনের পাশাপাশি রাজধানীর গুলশান বনানী থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। গুলশান যেহেতু বাংলাদেশের অন্য যে কোনো অঞ্চল থেকে এই অঞ্চলের ভোটাররা, আপনারা জানেন যে এখানে একটু ভিন্ন দাসের ভোটার, এখানে সমাজের উচ্চবিত্ত শিক্ষিত ভোটার, সুতরাং তাদেরকে দানের শীষের পক্ষে আনার জন্য কিভাবে ভোটে অ্যাপ্রোচ করা হবে সে বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন। উত্তরবঙ্গ সফর শেষে চট্টগ্রাম বিভাগে যেতে পারেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর সিলেট সফরের মাধ্যমে শুরু হতে পারে জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। সারা দেশের ১৭টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। শীতে জনজীবন বিপর্যস্ত। সকালে সূর্যের দেখা মিললেও একেবারেই নেই কোনো উত্তাপ। বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে পুরো জানুয়ারি মাস জুড়ে তাপমাত্রা কমতে থাকবে। এদিকে প্রচণ্ড শীতে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না, আর হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। এ অবস্থায় জেলার খেটে খাওয়া মানুষ অনেকেই কাজে যেতে না পারায় কষ্টে রয়েছেন। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে শীতের তীব্রতা তো বেড়েই চলেছে। এদিকে ঘন কুয়াশায় সিলেটের ওসমানী বিমানবন্দরে ফ্লাইটে দেরি হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন সুজাত। সুজাত, ফ্লাইট তো দেরি হচ্ছে, কর্তৃপক্ষ এ বিষয়ে কি বলছে এবং কি ধরনের পদক্ষেপ তারা নিচ্ছে জানাবেন বিস্তারিত। দেখুন লাবণী, আসলে ঘন কুয়াশার কারণে আমরা যতটা জানতে পেরেছি যে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 6টি ফ্লাইট নামাতে কিন্তু বিলম্ব হয়েছে। এবং এই মুহূর্তে যদি আপনাকে আমি এয়ারপোর্টের চিত্রটা দেখাই যে কুয়াশা আসলে চলে গেছে, বিমানবন্দরের অবস্থাটাও কিন্তু একদম স্বাভাবিক, বিমানগুলি ল্যান্ড করছে। তবে আমরা যেটা জেনেছি যে গতকাল হিথ্রো থেকে যে বিমানটি আসলে ছেড়ে এসেছে, বিমান BG202 সিলেটের উদ্দেশ্যে, সেটি আসলে এখানে ল্যান্ড করতে পারে নাই। 9:50 এটি ল্যান্ড করার কথা, সেটি আসলে এখন পর্যন্ত ল্যান্ড করে নেই, বেলা 1টার দিকে ল্যান্ড করবে। পাশাপাশি শারজা থেকে এবং জেদ্দা থেকে যে ফ্লাইটগুলো এসেছে সেগুলো কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা পর সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এবং আভ্যন্তরীণ যে সকল ফ্লাইট চলাচল করে, বিশেষ করে US বাংলা সহ যে সকল বিমান সিলেট ঢাকা রুটে চলাচল করে, সেগুলোতেও কিন্তু 1.5 ঘন্টা 2 ঘন্টা অতিবাহিত হয়েছে। তবে সকাল পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন এয়ারপোর্ট থাকলেও কিন্তু এই মুহূর্তে কুয়াশাটা চলে গেছে এবং যথাসময়ে কিন্তু বিমানগুলো ল্যান্ড করছে। তো এই যে কুয়াশার কারণে যে বিমান ল্যান্ডে সমস্যা হওয়ার কারণে যাত্রীরা যারা আসছেন তারাও যেমন ভোগান্তিতে পড়েছেন, তেমনি এই ফ্লাইটগুলি ধরে অন্যত্র যে সকল যাত্রীরা যাবেন তারাও কিন্তু বিপাকে পড়ছেন। তবে এই মুহূর্তে যদি এয়ারপোর্টের চিত্রটা আসলে সম্পূর্ণ স্বাভাবিক এবং আমরা যতটুকু জেনেছি যে এয়ারপোর্ট সূত্রে যে সকল ফ্লাইট এখন থেকে নামছে সেগুলো কিন্তু যথাসময়ে ছেড়ে যাবে। তবে লন্ডন থেকে যে ফ্লাইটটি আসার কথা BG202 হিথ্রো থেকে, সেটি কিন্তু এখন পর্যন্ত সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেনি, সেটি বেলা 1টার দিকে অবতরণ করার কথা রয়েছে। লাবণী। সুজাত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে সিলেট ওসমানী বিমানবন্দরে ফ্লাইট দেরি হচ্ছে, বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে নেমে না আসায় নীতি সুধার কমবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন খান বলছেন, এককভাবে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। বিশেষজ্ঞদের অভিমত, থেমে থাকা বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকে বিকল্প উপায় খুঁজতে হবে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। 2025-এর 10 ফেব্রুয়ারি নীতি সুধার অর্থাৎ পলিসি রেট 10% রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। একই বছর 31 জুলাইতে দ্বিতীয় প্রান্তিকেও তা অপরিবর্তিত রাখা হয়। গভর্নর দুবারই বলেছিলেন মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে নেমে এলে তবেই কেবল পলিসি রেটে হাত দেবেন তিনি। তবে ডিসেম্বরে মূল্যস্ফীতির হার 8.49% দেখিয়েছে বিবিএস। এর আগে নভেম্বরে হার ছিল 8.29%। সব মিলে 2025 সাল জুড়ে দেশে গড় মূল্যস্ফীতি ছিল 8.77%। তার মানে এবারও পলিসি রেটে হাত দিবেন না গভর্নর, এমনটাই বললেন বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরিফ হোসেন খান। মূল্যস্ফীতি কমাবো যে ধারণা নিয়ে এগোচ্ছিলাম, সেই ধারণাটা আমাদের ফুলফিল হয়নি। দ্যাট ইজ, আমাদের ধারণা ছিল বা আশাবাদী ছিলাম যে এন্ড অফ দ্য ইয়ার এটা 7-এর ঘরে 7 বা ম্যাক্সিমাম 7.5 নেমে আসবে, কিন্তু তার চেয়ে প্রায় 1% বেশি আছে। অর্থাৎ এখনও মূল্যস্ফীতি আমরা কাঙ্ক্ষিত মাত্রায় নামাতে পারিনি। এই কারণে পলিসি রেটে হাত দেওয়ার
চিন্তা ভাবনা এখনও করতে পারছি না। কিন্তু পলিসি রেটে অ্যাড্রেস না করলে কিন্তু তার ইম্প্যাক্ট টোটাল ইকোনমিতেই পড়বে। এই ব্যাংক খাত বিশেষজ্ঞ বললেন, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য হল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ফলে সেটি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান দুই কমলেও বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমানো উচিত হবে না। বাংলাদেশ ব্যাংকের রিপো রেট বা পলিসি রেটের বেসিক ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ইনফ্লেশন রেট। যেখানে ইনফ্লেশন রেট হচ্ছে 9.9 বা 10%, তাই না? সেখানে আপনি রিপো রেট 10-এর নিচে আনেন কীভাবে? আনতে তো পারেন না, তাই না? তারপরে রিপো রেট যদি 10% হয়, ডেফিনেটলি কস্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন এবং কস্ট অফ ক্যাপিটাল যোগ করলে তো আপনার 13-14% চলে যাবে লেন্ডিং রেট। ওকে, তো সুতরাং সেন্ট্রাল ব্যাংকের কিছু করার নাই। তবে অর্থনীতি বিশ্লেষকদের যুক্তি, নির্বাচনের আগে বাজারে অর্থের যোগান অস্বাভাবিকভাবে বেড়ে যায়, ফলে এই সময়ে কোনো পলিসি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে না কেন্দ্রীয় ব্যাংক। এই মুহূর্তে আপনার মূল্যস্ফীতি কমার কোনো সম্ভাবনা নেই, কারণ সামনে নির্বাচনকে ঘিরে কিন্তু কিছু টাকা মানে আনইউজুয়ালি কিছু টাকা, অস্বাভাবিকভাবে কিছু টাকা কিন্তু স্প্রেড হয়। সুতরাং নির্বাচন কেন্দ্রিক যে অর্থনীতি, সেই অর্থনীতিতে কিন্তু আপনার যে ব্ল্যাক মানি বলেন, ব্ল্যাক ইকোনমি বলেন, এগুলোকে জেগে ওঠে কিছুদিনের জন্য। সুতরাং সামনের দিনে মূল্যস্ফীতি কমার কোনো সম্ভাবনা নেই। মূল্যস্ফীতি কমানোর জন্য যে জিনিসগুলো আসলে করতে হবে, সেটা রাষ্ট্রকেই আপনাকে কঠিন পদক্ষেপ নিতে হবে। সংকোচনমূলক মুদ্রানীতি, অর্থাৎ অর্থের যোগান কমিয়ে সুদের হার বাড়ানো, যাতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনা যায়, যা সাধারণত উচ্চ মূল্যস্ফীতির সময় প্রয়োগ করা হয়, সেটি করে আসছে বাংলাদেশ ব্যাংক। অনুপ অধিকারী, তরুণ, ৭১, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারী উদ্যোক্তারা দেখছেন নানা স্বপ্ন। তারা এমন একটি সরকার দেখতে চান যারা সমাজে নারীদের সামনে এগিয়ে নিতে সহায়তা করবে, ব্যবসা বাণিজ্যে নানা প্রতিকূলতায় তাদের পাশে থাকবে, চলাফেরায় ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করবেন জনপ্রতিনিধিরা। তবে সবার আগে তারা চান সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। নির্বাচনী হাওয়া বইছে সারা দেশে, আমেজ ছড়িয়েছে রূপগঞ্জের নারী উদ্যোক্তাদের মাঝেও। তারা স্বপ্ন দেখছেন এবারের নির্বাচনের মাধ্যমে সমাজ পরিবর্তনের। তবে সবার আগে নারীরা চান সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট দিতে। তারা বলছেন, ভোটের মাধ্যমে এমন সরকার আসুক যারা পুরুষের পাশাপাশি নারী উদ্যোক্তাদের বিভিন্নভাবে সহায়তা করবে। আমরা চাই আসলে আমাদের যে পরবর্তী যে সরকার আসবে, সে সরকার যেন আমাদের নারী বান্ধব হয় এবং ব্যবসায়িক বান্ধব, উদ্যোক্তা বান্ধব যেন হয়। এমন একজন সরকার চাই যার কাছে আমরা এমন একটা হাব তৈরি করবে, সেই হাবের মাধ্যমে আমরা তার কাছে গিয়ে, ওইখানে গিয়ে আমাদের যত না বলা কথা আছে, বলতে পারি না যেখানে, সেগুলো বলতে পারি। নারী উদ্যোক্তারা বলেন, নারীরা সমাজে অনেকটাই অবহেলিত। ব্যবসা করতে গিয়ে পরিবার, পরিজন ও সমাজের সাথে রীতিমতো লড়াই করে টিকে থাকতে হয়। প্রতিদিনই নানা প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন তারা। তাই এসব দূর করবে এমন জনপ্রতিনিধি আসুক, সেই দাবি তাদের। আমাদের সব নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে একটাই চাওয়া, যেন সে নারী বান্ধব হয় এবং নারী উদ্যোক্তাদের পক্ষে কাজ করে, ব্যবসায় বান্ধব হয়। সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে, দেশের অর্থনৈতিক পথ সুগম হবে এবং আমরা সুন্দর সুষ্ঠু একটা দেশে বাঁচতে পারি। নারীরা চান নারী বান্ধব একটি সরকার যারা সমাজ ও দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা রাখার নিশ্চয়তা দেবে। অবাধে যেন বিচরণ করতে পারি, রাত ৮টা বাজলে যেন চিন্তা করতে না হয় যে আমি বাসায় ভালো মতো পৌঁছবো কিনা। নারীরা কিন্তু পুরুষের চেয়ে বেশি মিতব্যয়ী এবং তারা বেশি হিসাবী, তারপর হচ্ছে তাদের ম্যানেজমেন্টটা একটু ভালো হয়। তো সেই ক্ষেত্রে নারীরা যদি উদ্যোক্তা উন্নয়ন করার কাজে লাগে, দেশের কাজে লাগে, তাহলে অবশ্যই আমার মনে হয় যে সাপোর্ট করা উচিত। স্বাধীন, দুর্নীতিমুক্ত, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে দেখতে চান নারীরা, আর সেই দেশ গড়তে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে চান তারা। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।